কোচবিহারের খাগড়াবাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। সেই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তোলপাড় করে দিয়েছে রাজ্য রাজনীতি। মুসলিমদের একচালেই কুপোকাত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গে খেলা শুরু। এদিকে আজ শুভেন্দু অধিকারীর গাড়ির মধ্যে আক্রমণ করেছে মুসলিমরা। গরু কুরবানির উপর নিষেধাজ্ঞা দেওয়াতে নরেন্দ্র মোদীও গ্রেপ্তার হয়। ভারতে অসংখ্য নতুন খেলা শুরু হয়েছে। शुभेंदु अधिकारी जी शपथ लेने के बाद पहली बार नॉर्थ बंगाल के सिलीगुड़ी के इस धरती पे पधार रहे हैं। समस्त सिलीगुड़ी, दार्जिलिंग, तराई হামলার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় সময় রাত 8:30 নাগাদ পুরুলিয়া থেকে পশ্চিম মেদিনীপুর দিকে ফেরার পথে হামলা চালানো হয় বলে দাবি রয়েছে তার। দর্শক, ভারতে দেখতে পাচ্ছেন শুভেন্দুর উপরে চড়াও হয়ে ব্যারিকেড ভেঙে তাকে ধরতে যাচ্ছে। দর্শক, আজকে তাকে শেষ করে ফেলবে। কেননা এরই মধ্যে নন্দীগ্রামে সমাবেশ করতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় জনতার তীব্র প্রতিবাদ, হট্টগোল, এমনকি হামলার ঘটনায় কার্যত হতভম্ব হয়ে পড়েন পশ্চিমবঙ্গের মুসলিমরা। তারা পুরোপুরি বয়কট করলেন কোরবানির গরুর হাট, আর তাতেই ঘটে গেল রাজনীতির ইতিহাসের অন্যতম বড় এক ভোজবাদ। তাহলে কি দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী নিজের পায়ের মাটি নিজেই কুড়াল মারলেন? পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে এবার আগের মতো জমজমাট পরিবেশ দেখা যাচ্ছে না। প্রতি বছর কোরবানির ঈদকে ঘিরে যে ব্যাপক কেনাবেচা ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়ে থাকে, এবার সেখানে অনেকটাই ভাড়া পড়েছে। এ ধরনের পেছনের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে রাজ্যের সরকারের নতুন বিধিনিষেধ। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী গরু কুরবানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর অসংখ্য ঘটনা ঘটতে চলেছিল। আজকে দেখতে পারি এই শুভেন্দু অধিকারীর উপর মুসলিমরা অ্যাকশন নিচ্ছে এবং তার গাড়ি ঘেরাও করে অসংখ্য ঘটনা ঘটায়। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই নানান বিস্ফোরকমূলক মন্তব্য করে এই মন্তব্যের জেরে স্বয়ং হিন্দুরাও বিপদে পড়েছে ভারতে। এখন এই ভারতের অসংখ্য জনতা রাজপথে নামে সরাসরি নরেন্দ্র মোদীর উপর বিপদ পড়ে এবং নরেন্দ্র মোদীও আটক হয়। দর্শক শ্রোতা, এই মুহূর্তে ভারতে যে পরিস্থিতিগুলো হচ্ছে এবং এই রাজনীতির পিছনে অনেক গোপন রহস্যগুলো উন্মোচন করার চেষ্টা করব। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। তার উপর আক্রমণ করেছে, হিসাব আমি নিয়ে নিব, আপনারা ভরসা রাখুন। আপনাদের আশীর্বাদ ছিল বলে বেঁচে গেছি। ওটা যে ভিডিওতে দেখছিলেন না, বোতল ছুটছে, ওটা জল ছিল না, পেট্রোল ছিল। যখন কাঁচ ভাঙতে পারেনি, পেট্রোল ছড়াচ্ছিল, আর 3 মিনিটে দেশলাই কাঠি মারত। এরা যাওয়ার সময় হয়ে গেছে। শুনলেন তো কি মারাত্মক কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দুর। এই কথা বলার পরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, সত্যি কি বোতলের মধ্যে পেট্রোল ছিল? তবে কি হামলাকারীদের কোনো ভয়াবহ উদ্দেশ্য ছিল? চলুন একবার দেখে নেওয়া যাক সেদিন ঠিক কি ঘটেছিল খাগড়াবাড়িতে। দেখুন। মুসলিমদের উপর যেন এক অঘোষিত আতঙ্কের রাজত্ব শুরু হয়েছে। কোরবানিকে কেন্দ্র করে একের পর এক বিতর্কিত নির্দেশনা, আদালতের নানা পর্যবেক্ষণ আর বিজেপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ভারতবর্ষ। শুধু মুসলিমরাই নয়, এবার বিজেপির এই আচরণের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে বহু হিন্দু সম্প্রদায়। এরই মধ্যে নন্দীগ্রামে সমাবেশ করতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় জনতার তীব্র প্রতিবাদ, হট্টগোল, এমনকি হামলার ঘটনায় কার্যত হতভম্ব হয়ে পড়েন তিনি। প্রশ্ন উঠছে, কারা হামলা করলো শুভেন্দুর উপর? কেন এত খুব সাধারণ মানুষের? কোরবানিকে ঘিরে কি সত্যি নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হচ্ছে ভারতে, নাকি রাজনৈতিক ফায়দা তুলতেই ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে জটিল করা হচ্ছে? বিস্তারিত সব তথ্য ও সর্বশেষ আপডেট জানাবো আজকের এই রিপোর্টে। বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির উত্থান যেন খুব দ্রুতই অস্থিরতার দিকে এগোচ্ছে। একসময় যারা বিজেপির সবচেয়ে বড় সমর্থক হিসেবে পরিচিত ছিল, সেই কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর একাংশ এখন দলটির উপর চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে। কোরবানির ইস্যু, সাম্প্রদায়িক উত্তেজনা এবং বিতর্কিত রাজনৈতিক অবস্থানের কারণে পরিস্থিতি দিন দিন আরো জটিল হয়ে পড়ছে। বিশেষ করে শুভেন্দু অধিকারীকে ঘিরে বাড়ছে চাপ ও সমালোচনা। রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় ভেতরের দ্বন্দ্ব এবং জনরোষের কারণে যে কোনো সময় বড় ধরনের সিদ্ধান্ত বা পদত্যাগের ঘটনাও ঘটতে পারে। যদি এখন আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত না, তবুও পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি যে দ্রুত বদলে যাচ্ছে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। যে কৃষকরা একদিন বুক ভরা আশা নিয়ে ভোট দিয়েছিলেন, আজ তাদের মুখেই শোনা যাচ্ছে আত্মহত্যার চরম হুঁশিয়ারি। কিন্তু হঠাৎ এমন কি ঘটলো যে সাধারণ খামারিরা আজ সরকারের দেওয়া বিষ খাওয়ার কথা বলছেন? ভাইরাল হয় একটি ভিডিওকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। যে নেতা প্রকাশ্যে করা হিন্দুত্ববাদী অবস্থান নেন, কোরবানি ও গরুর মাংস নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, সেই তাকেই নাকি দেখা গেছে মুসলিম পরিবারের সঙ্গে বসে গরুর মাংস খেতে। এমন দাবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ঝড়। সাধারণ মানুষের একাংশ বলছে, ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে আসলে সাধারণ মানুষকেই ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে কোরবানির বাজারে ক্ষতির মুখে পড়া বহু খামারিও ক্ষোভ প্রকাশ করছেন। এটা কি কেবল কোনো সাধারণ নীতিমালার প্রভাব, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক মেরুকরণ? পরিস্থিতির
খবর এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যা হয়তো গোটা রাজ্যের গ্রামীণ অর্থনীতিকেই ধসিয়ে দিতে পারে। আসলে কি ঘটছে ভারতের পশ্চিমবঙ্গের অন্দরে? ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নন্দীগ্রাম বরাবরই একটি সংবেদনশীল নাম, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা এই অঞ্চল সহ পুরো দক্ষিণ 24 পরগনার মগরাহাট বা খাড়াল কেশবপুরের মতো এলাকাগুলোতে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছে। অভিযোগ উঠছে গবাদি পশু ক্রয় বিক্রয় এবং পরিবহনের উপর নতুন কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করায় প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা আজ দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থায় পড়েছেন। বিশেষ করে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে যে ব্যবসার উপর কোটি কোটি টাকার অর্থনীতি নির্ভরশীল, সেখানে এক বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। গরু বা মহিষ বিক্রির ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা এবং আইনি জটিলতা এমন পর্যায়ে পৌঁছেছে যে হাজার হাজার পশুকে খাওয়াতে না পেরে এবং বাজারে বিক্রি করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কিন্তু আইন বলছে একটি নির্দিষ্ট বয়সের নিচে গরু জবাই বা বিক্রি করা যাবে না। ব্যবসায়ীদের দাবি, যে গরু স্বাভাবিকভাবে 6 থেকে 7 বছর বাঁচে সেখানে 14 বছরের নিয়মের বেড়াজাল কেন? এই অযৌক্তিক নিয়মকে আদতে গবাদি পশুকে সুরক্ষা দেওয়ার জন্য, নাকি কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কৃষকদের পেটে লাথি মারার জন্য? মজার বিষয় হলো এই বিক্ষোভে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ না, এখানে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের কৃষকরাই সমানভাবে ক্ষতিগ্রস্ত। যারা বিজেপিকে সমর্থন করেছিলেন বা ভোট দিয়েছিলেন তারাও আজ সরাসরি মোদী সরকারের নীতির বিরুদ্ধে গর্জে উঠছেন। তাদের একটাই কথা, যদি ব্যবসা করার অনুমতি না থাকে তবে তাদের পরিবারের মুখে অন্ন জুটবে কিভাবে? এই উত্তেজনার পারদ আরও চড়েছে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামকে নিয়ে গণবিক্ষোভের মুখে পড়েন। স্থানীয় সূত্রে খবর, তাকে সেখানে হেনস্থা করার চেষ্টা করা হয় এবং পরিস্থিতি সামলাতে পুলিশকে বেগ পেতে হয়েছে। যে এলাকাকে শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি মনে করা হতো, সেখানেই কেন আজ সাধারণ মানুষ তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে? বিশ্লেষকদের মতে ফাঁসি দিলেও আমাদেরকে সরকার অন্তত টাইম দেয়, জবাব দেবে, জবাব সরকারকে দিতে হবে। আমাদের মাথা যে গালে তোমরা কেন হাড়ে বেচতে নেই? এটা ফাঁদে ফেলতে গিয়ে আজ নিজেরাই চরম ফাঁদে পড়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। যে মুসলমানদের ভাতে এবং মাংসে মারার জন্য ভারত সরকার নানা ষড়যন্ত্র করেছিল, আজ সেই ভারতের হিন্দু খামারিদের ঘরেই জ্বলছে গগন বিদারী হাহাকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখিয়ে দেয়া পথে অত্যন্ত সাহসিকতা ও দৃঢ়তার সাথে হেঁটেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার একটিমাত্র যুগান্তকারী সিদ্ধান্ত এবং কঠোর অবস্থানে ভারতের শত শত কোটি টাকার গরুর বাজার আজ ধ্বংসের মুখে। বাংলাদেশের হাটে হাটে যখন দেশীয় গরুর উপচে পড়া ভিড়, তখন ভারতের পশ্চিমবঙ্গে ক্রেতার অভাবে গরু নিয়ে রাস্তায় বসে কাঁদছেন খামারিরা। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে ভারতের পাতা ফাঁদে ভারত নিজেই আটকে গেল, আর কেনই বা 1947 সালের দেশভাগ আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। পুরো বিষয়টি বুঝতে এবং বাংলাদেশ ও ভারতের বর্তমান রাজনীতির এক অজানা সমীকরণ জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, একসময় ঈদুল আজহাকে ঘিরে ভারতের গরুর সবচেয়ে বড় গন্তব্য ছিল বাংলাদেশ। পশ্চিমবঙ্গ, আসাম, বিহার সহ সীমান্তবর্তী রাজ্যগুলোর হাজার হাজার খামারি সারা বছর অপেক্ষা করে থাকতেন বাংলাদেশের কোরবানির বাজারের দিকে তাকিয়ে। এই ব্যবসার উপর নির্ভর করে চলত অসংখ্য ভারতীয় পরিবারের সংসার। ঈদ এলেই তাদের মুখে হাসি ফুটতো, হাটগুলো জমে উঠত। কিন্তু এখন সেই দৃশ্য পুরোপুরি উল্টো। দেশে দেশীয় খামার শিল্পের অভাবনীয় বিপ্লব ঘটার পর ভারত থেকে গরু প্রবেশের উপর কার্যত অঘোষিত নিষেধাজ্ঞা এবং কড়া নজরদারি বসিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের খামারিদের সুরক্ষা দিতে ভারত থেকে কোনো গবাদি পশু বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। তবে মনে রাখবেন, চোরা কারবারি এবং দালাল চক্র কিন্তু বসে নেই। ঈদের আর যে কয়েকদিন বাকি আছে, এর মধ্যে তারা সর্বোচ্চ চেষ্টা করবে রাতের অন্ধকারে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতীয় গরু বাংলাদেশে ঢোকানোর। কারণ ভারতে গরুর দাম এখন এতটাই তলানিতে ঠেকেছে যে বাংলাদেশে ঢোকাতে পারলেই দালালদের বিশাল লাভ। কিন্তু তারেক রহমানের সরকার এবার বর্ডারগুলোতে অত্যন্ত সজাগ দৃষ্টি রেখেছে। বৈধ বা অবৈধ কোনো পথেই যেন ভারতীয় গরু বাংলাদেশের বাজার নষ্ট করতে না পারে, সে বিষয়ে ডক্টর ইউনূসের দেখানো পথেই জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বর্তমান প্রশাসন। আর এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে ভারতের সীমান্তবর্তী খামারিদের উপর। ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু লালন পালন করা ভারতীয় খামারিরা এখন ক্রেতা না পেয়ে অর্ধেক দামে বা লোকসানে গরু বিক্রি করতেও বাধ্য হচ্ছেন। এবার আসুন একটু ভিন্ন প্রেক্ষাপটে এই বাস্তবতাকে বিশ্লেষণ করি। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, 1947 সালে যদি ধর্মের ভিত্তিতে এই ভারত উপমহাদেশ ভাগ না হতো, তাহলে আজ আমাদের অবস্থা কি হতো? আমরা কি আজ এত আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে আমাদের হাটগুলোতে গিয়ে পছন্দ মতো গরু কিনতে পারতাম? পারতাম না। ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদের দিকে একবার তাকান। একই জমি, একই আবহাওয়া, একই ভৌগোলিক অবস্থান, একই ভাষা, একই সংস্কৃতি, সবকিছু এক থাকার পরও শুধুমাত্র রাজনৈতিক ও ধর্মীয় প্রতিহিংসার কারণে পশ্চিমবঙ্গের মুসলমানরা আজ স্বাধীনভাবে গরু কিনতে পারছে না, কোরবানি করতে পারছে না। এমনটা কিন্তু নয় যে সাধারণ হিন্দুরা মুসলমানদের গরু কোরবানি করতে বা গরুর মাংস খেতে নিষেধ করছে। সাধারণ মানুষ সবসময়ই শান্তিপ্রিয়,
মূল সমস্যাটা তৈরি করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। তারা ক্ষমতায় আসার পর থেকে ধর্মের বিভাজনকে পুঁজি করে রাজনীতি শুরু করেছে। অথচ গত বছরে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটু নমনীয় ছিল, তখন পরিস্থিতি এতটা খারাপ ছিল না। কিন্তু এখন উগ্র হিন্দুত্ববাদের জাঁতাকলে পিষ্ট হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলিমরা। দর্শক, কথায় বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশভাগের পর আমরা যে আলাদা একটি ভূখণ্ড পেয়েছিলাম এবং পরবর্তীতে 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম, তার মর্ম আজ আমরা হারে হারে টের পাচ্ছি। আমাদের কখনোই ভুলে গেলে চলবে না যে 1947 সালই ছিল আমাদের স্বাধীন অস্তিত্বের প্রথম বীজ। একজন মুসলমান হিসেবে আজ আমরা যে স্বাধীনতা উপভোগ করছি তা সত্যি অতুলনীয়। আমরা আজ যেখানে খুশি সেখানে পশুর হাট বসাতে পারছি, স্বাধীনভাবে গরু কেনা বেচা করতে পারছি, মনের আনন্দে কোরবানি দিতে পারছি, কেউ আমাদের বাধা দেওয়ার নেই। এই যে ধর্মীয় এবং নাগরিক স্বাধীনতা, এটা ভারতের মুসলমানরা কল্পনাও করতে পারে না। আজ মিলিয়ে দেখুন দুই বাংলার চিত্র। বাংলাদেশের হাটগুলো যখন লোকে লোকারণ্য, দেশীয় গরুর অভাব নেই, ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে যখন উৎসবের আমেজ, ঠিক সেই সময় ভারতের পশ্চিমবঙ্গে হাটে কোনো ক্রেতা নেই, বিক্রি নেই বলে খামারিরা গরু নিয়ে হাটে যাচ্ছে না। একই আলো বাতাসে বড় হওয়া দুটি অঞ্চলের মধ্যে এই যে আকাশ পাতাল ব্যবধান, এর পেছনে রয়েছে ভারতের শত বছর ধরে চলে আসা ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি। আর ঠিক এই কারণেই আমরা গর্বিত যে 1947 সালে দেশ ভাগ হয়েছিল এবং আজ আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বসবাস করছি। ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে সেখানে মুসলমানদের উপর কি নির্মম নির্যাতন চালানো হচ্ছে তা তো সারা বিশ্বই দেখছে। শুধু মুসলমান হওয়ার অপরাধে কিংবা গরুর মাংস খাওয়ার মিথ্যা অজুহাতে সেখানে নিরীহ মুসলমানদের পিটিয়ে হত্যা করা হচ্ছে, ঐতিহাসিক মসজিদগুলো দখল করে নেওয়া হচ্ছে, শহরের মুসলিম নামগুলো মুছে ফেলা হচ্ছে, কথায় কথায় মুসলমানদের বাড়ি ঘরে বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে। এবার ভারতের এই চিত্রটার সাথে আমাদের বাংলাদেশে তুলনা করুন। আমাদের 18 কোটি জনসংখ্যার এই দেশে 90% মুসলমান, কিন্তু আমরা কি কোনোদিন হিন্দু বা অন্য কোনো ধর্মাবলম্বীর মন্দির ভেঙেছি? আমরা কি তাদের উৎসব পালনে বাধা দিয়েছি? ভারত সরকার বা তাদের উগ্র নেতারা যেখানে রাষ্ট্রীয় মদদে মুসলমানদের উপর ধ্বংসযজ্ঞ চালায়, বাংলাদেশে কি কখনো হিন্দুদের উপর এমন কিছু হয়েছে? কখনোই না। সারা পৃথিবীতেই দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে, বাংলাদেশেও হয়তো দুই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, কিন্তু সেটা কখনোই রাষ্ট্রীয় বা সামাজিকভাবে সমর্থন করা হয় না। বরং অবাক করার বিষয় হলো বাংলাদেশের ইসলামী দলগুলোই সবসময় হিন্দুদের সুরক্ষায় সবার আগে এগিয়ে আসে। আমাদের বর্তমান সরকারের ধর্মমন্ত্রী অত্যন্ত সাহসিকতার সাথে বলেছেন, আমি যদি দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে না পারি তাহলে আমি ব্যর্থ এবং আমি মন্ত্রিত্ব থেকেই পদত্যাগ করব। কি চমৎকার এবং দায়িত্বশীল একটি কথা। একজন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মন্ত্রীর মুখে এমন কথা প্রমাণ করে বাংলাদেশ কতটা অসাম্প্রদায়িক। অথচ এর ঠিক উল্টো চিত্র ভারতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া উগ্র বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই বলছেন, সকল মুসলিমকে আলাদা করে দাও, হিন্দুদের আলাদা করে মুসলমানদের এক ঘরে করে দাও। এই যে চরম মাত্রার ধর্মীয় বিভাজন এবং বিদ্বেষ, এটা কেবল ভারতের এই উগ্র কট্টরে নেতারাই ছড়াতে পারে। পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পরে যে ইস্যুটা সব থেকে বেশি সামনে উঠে এসেছে সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ। আর আমি পরিষ্কার দেখছি এবার শুধু বক্তব্য বা রাজনৈতিক কোনো নাটক নয়, সরাসরি মাঠে নেমে পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম সোজা ভাষায় বলেছেন যে প্রথমে ভোটার লিস্টে ডিটেক্ট, তারপরে ডিলিট, তারপরে ডিপোর্ট। খেয়াল করে দেখুন, এই তিনটি শব্দই এখন বাংলার রাজনীতির সব থেকে বড় সিগন্যাল। কারণ এতদিন যেটা নিয়ে শুধু বিতর্ক চলতো, এখন সেটা সরাসরি প্রশাসনিক অ্যাকশনের পর্যায়ে পৌঁছে গেছে। বাংলার রাজনীতিতে এই দৃশ্য আগে কখনো দেখা যায়নি। সরকার ওপেনলি বলেছে যে ভোটার লিস্টে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে আর এবার তাদের দেশ থেকে বের করার প্রক্রিয়া শুরু হবে। এখন সব থেকে বড় প্রশ্ন উঠে আসে, যদি এত বছর ধরে অবৈধ মানুষ ভোটার লিস্টের নাম তুলেই থাকে তাহলে তাদের আশ্রয় দিয়েছিল কারা? এটা কি শুধুই প্রশাসনিক ব্যর্থতা ছিল নাকি এর পেছনে ছিল পরিকল্পিত ভোট ব্যাংক পলিটিক্স? কোনো কিছু বছরের পর বছর চলতে পারে না যদি রাজনৈতিক সুরক্ষা না থাকে। আর বাংলায় যে ভোট ব্যাংকের খেলা বছরের পর বছর চলেছে সেটা আজ আর কারোর অজানা নয়। একটা সময় ছিল যখন ঘুষপেটিয়া শব্দটা বললেই তীব্র বিরোধিতা শুরু হতো, অথচ আজ সেই বাংলার মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ডিপোর্ট করার কথা বলেছেন। মানে পরিস্থিতি কতটা যে বদলেছে সেটা এখন থেকেই পরিষ্কার। যাদের একসময় রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করা হতো, আজ তাদেরই বিদায়ের কথা বলা হচ্ছে। আর আমি মনে করি যে এটাই বাংলার রাজনীতির সব থেকে বড় ইউটার্ন। বাংলার নির্বাচনে বারবার বাংলাদেশি অনুপ্রবেশের প্রসঙ্গ উঠেছে, কিন্তু এতদিন সেটাকে অস্বীকার করা হতো। এখন ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী একের পর এক ডিসিশন নিয়ে যাচ্ছে, না সেই তালিকায় সব থেকে বড় পদক্ষেপ হতে চলেছে সেই অনুপ্রবেশ বিরোধী অভিযান। আসাম আর ত্রিপুরার পর এবার বাংলাকেও এই একই
মডেলে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, কারণ সীমান্ত দিয়ে সব থেকে বেশি ইনফিল্ট্রেশন কোথা থেকে হয়েছে জানেন? পশ্চিমবঙ্গ বর্ডার থেকেই। বছরের পর বছর বর্ডার ফেন্সিং নিয়ে সমস্যা, জমি না পাওয়া, পূর্ববর্তী সরকারের বাধা দেওয়া, এগুলি পশ্চিমবঙ্গকে অনেকদিন ধরেই ফেস করতে হয়েছে। আর এটাও আমি মনে করি যে অনুপ্রবেশ নিয়ে কথা উঠেছে, কাজ হচ্ছে, সেটা তো ভালোই, কিন্তু সীমান্ত পুরোপুরি সিল করার জন্য গ্রাউন্ড লেভেল অ্যাকশন এখন থেকেই দরকার, আর সেটাই ঠিক শুরু হচ্ছে। ভারত সরকার প্রথমে চেষ্টা করছে যাতে নতুন করে আর কেউ ঢুকতেই না পারে, আর সেই কারণেই বর্ডার ফেন্সিং আর পেট্রোলিং এর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে। আজই শুভেন্দু অধিকারী 120 স্কোয়ার হেক্টর জমি ডিফেন্স ফোর্সের হাতে তুলে দিয়েছেন শিলিগুড়ি করিডোর এলাকায়, যেটাকে অনেকে চিকেন করিডোর বলে চেনে। এখন অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে কেন এই জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ। দেখুন, এই করিডোর উত্তর পূর্ব ভারতের লাইফলাইন, আর এই এলাকাটাকে পুরো স্যানিটাইজ করার প্ল্যান চলছে। স্যানিটাইজ কথাটার মানে হচ্ছে যে ওই এলাকায় যেসব সন্দেহজনক বা অপ্রয়োজনীয় লোকজন বছরের পর বছর ধরে ঘাঁটি গেড়ে বসেছিল তাদের সরিয়ে দেওয়া হবে। বিএসএফ পুরো জমি কন্ট্রোল পেলেই অপারেশন শুরু করবে, আর একবার বর্ডার জোন পুরো ক্লিন হয়ে গেলে সীমান্ত টপকে আবার বাংলায় ঢোকা। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।